বিকেলবেলা স্কুল থেকে যাওয়ার সময় দেখলাম অনেকেই বসে বসে ফোনে কী জানি খেলতেছে। সময়টা ছিল 2017 সালের শেষের দিকে। এভাবে আমি প্রতিদিন স্কুল থেকে যাওয়ার সময় আমি দেখতাম আমাদের এলাকার কিছু বড় ভাইরা ফোনে কী জানি খেলতো। একদিন আমি হঠাৎ দেখতে পারলাম তারা সবাই কথা বলে খেলতেছে। তারপর বিষয়টা দেখে আমার অনেক ভালো লাগলো। তারপর আমি সাথে সাথে একটা ভাইয়ের কাছে যাই আমি দেখতে লাগলাম। আমি বললাম, ভাই এটি কী গেম? আমাকে ভাইটা বলল, এটা হচ্ছে ফ্রি ফায়ার গেম। তারপর আমি প্রায় 1 ঘন্টার মতো আমি দেখতে লাগলাম। আমার থেকে তো অনেক ভালোই লাগছিল তখন। তারপর আমি বললাম, ভাই আমাকে একটু খেলতে দিবেন? আমাকে বলল, দেখো আমি এখন র্যাঙ্ক ম্যাচ খেলতেছি, এখন তোমাকে দেওয়া যাবে না, তুমি খেলতে পারবে না। আর আমি ভাইয়াটাকে কিছু বললাম না। আর আমার কাছে তখন ফোনও ছিল না, আর আমি তখন পড়তাম ক্লাস 6-এ। এভাবে অনেক দিন কেটে গেল। তারপর একদিন বাসায় এসে বললাম, আব্বু আমাকে একটা ফোন কিনে দিবা? তখন আমাকে বললো, তুমি এখন পড়ে 6-এ, তুমি যখন এসএসসি পরীক্ষা দিবা, তখন ভালো একটা রেজাল্ট করবা, তখন আমি তোমাকে ফোন কিনে দেবো, তোমাকে বলতে হবে না। আর গাইস, আমি বলতে ভুলে গেছি, আমরা ছিলাম মধ্যবিত্ত। পরের দিন আমি স্কুল থেকে আসার সময় দেখলাম সবাই মিলে গেম খেলতেছে। আমি তো এই জিনিসটা দেখে আমার থেকে অনেক অনেক ভালো লাগছে। আমি ভাবতে লাগলাম, ইস, আমার যদি একটা ফোন থাকতো তাহলে আমি ওদের সাথে বসে বসে গেম খেলতে পারতাম। এভাবে প্রায় 3 মাসের মতো কেটে গেল। আর আমি টিফিনের টাকা জমাতে জমাতে প্রায় 2000 টাকার মতো জমাইছিলাম। তখন আমি ভাবলাম আর কিছু টাকা হলে আমি একটা ফোন কিনতে পারবো। তো এভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ করে বললাম, আব্বু আমাকে 2000 টাকা দিবা? বললো, বাবা তুমি 2000 টাকা দিয়ে কি করবা? আমি বললাম, আব্বু একজনে একটা ফোন বিক্রি করবে 5000 টাকা। আমার কাছে 3000 টাকার মতো আসছে, আর 2000 টাকা হলে আমি ফোনটা নিতাম। তখন আব্বু আমার কথা শুনে আকাশ থেকে নেমে পড়লো, আর আমাকে অনেক বকা শোনাতে লাগলো। আর আমি সাথে সাথে কান্না করে দিলাম। কিছুদিন পর স্কুলে পরীক্ষা আসলো। তারপর আমি বাসায় যাই আম্মুকে বললাম, আম্মু আমার কোচিং ফিস, এভাবে পরীক্ষার ফিস, বেতন এগুলো দেওয়া লাগবে, আমাকে কিছু টাকা দাও। তখন বললো, তোমাকে কত দিতাম? আমি বললাম যে আমাকে 2000 টাকা দাও, তাহলে হবে। স্কুলে যাওয়ার সাথে সাথে আম্মু আমাকে 2000 টাকা দিয়ে দিল। তারপর টাকাটা নিয়ে আমি স্কুলে যেতে লাগলাম। আর আমার একটা ফ্রেন্ড ছিল, তার সাথে আমি অনেক ক্লোজ ছিলাম, মানে ও আমাকে অনেক হেল্প করতো। যাই হোক, আমরা পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে আসার সময় আমি ওকে বললাম, চলো আমরা ফোনটা কিনে নিই, আমার কাছে 5000 টাকা হয়ে গেছে। আমার ফ্রেন্ডটা আমাকে বললো, দেখো তোমাকে টাকা বাসা থেকে দিয়েছে স্কুলে দেওয়ার জন্য, আর তুমি নাকি ফোন কিনতে যাবা, এই কাজটা কি করে ঠিক হবে? আমি বললাম, টাকা নিছে আমি তো ভয় পাচ্ছি না, তুমি কেন তো ভয় পাচ্ছ? ও বলে, দোস্ত তোর জন্য আমার সবসময় ভয় হয় জানোস, যা করবি দেখে শুনে করিস। তারপর যাই ফোনটা কিনলাম। ফোনটার নাম ছিল নোকিয়া মোবাইল, আর ওর র্যাম ছিল 232। তারপর দিন স্কুলে যাওয়ার সময় ফোনটা নিয়ে যাই। স্কুল থেকে আসার পর আমি ভাইগুলোকে বললাম, আমাকে গেমটা নামিয়ে দিবেন? তারপর আমাকে নামিয়ে দিল। আমি তো বুঝতাম যে অনেকদিন ধরে আমি দেখতাম ওরা কিভাবে খেলে। জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করবা। কোচিংয়ের টাকা দিয়ে একটা ফোন কিনলাম, বাড়িতে কেউ জানলো না। আর আমি বাড়িতে চলে গেলাম। সন্ধ্যাবেলা একটু পড়তে বসলাম। তারপরে ফোনটা বের করে রাতের বেলা আমার রুমে দরজাটা আটকিয়ে আমি গেম খেলতে শুরু করলাম। এভাবে প্রায় 5-6 দিন হয়ে গেল। তখনকার সময় আমি এত গেম ভালো খেলতে পারতাম না, আমি এত বেশি কিছু বুঝতামও না, খালি খেলতে থাকতাম, স্টার্ট দিতাম আর গেম খেলতাম। একদিন হঠাৎ একটা ভাইয়ের সাথে পরিচয় হলাম। ভাইটা কিন্তু অনেক ভালো খেলতো, অনেক ভালো, আমার থেকে অনেক অনেক ভালো খেলতো। আমি বললাম, ভাই তুমি এত ভালো কেমনে খেলো? তখন আমাকে বললো, তুমিও কয়েকদিন ট্রাই করো আর আমার মতো সেটিংটা করো, তাহলে তুমি ভালো খেলতে পারবা। আমি তার থেকে সব কিছু শিখে নিলাম, আর আস্তে আস্তে আমিও ভালো খেলতে শুরু করলাম। এভাবে অনেকদিন কেটে গেল। আমি তো প্রতিনিয়ত গেম খেলে যেতাম। একদিন একটা ডুমেস স্টার্ট দিলাম, দেখে আমার টিমে একটা মেয়ে পড়ছে। মেয়েটার নাম ছিল জান্নাত। মেয়েটা কিন্তু খেলা পারতো না, কম পারতো একবারে, খালি একটা গান নিত আর দৌড়াতো, বুঝছো? আর শুধু শুধু দৌড়াতো আর খালি মরে যেত। আমি শুধু রিভাইভ দিতাম। এভাবে প্রায় 3বার মতো মরে গেল। আমিও রিভাইভ দিলাম, কিছু বললাম না। আর তারপর এবার যখন মরে গেল, আমি তাকে বললাম, তুমি কি খেলো, একটু ভালো করে খেলতে পারো না, শুধু মরে যাও? মেয়েটা আমাকে বললো, ভাই আমি খেলতে পারি না, আমি নতুন খেলি তো তাই বারবার মরে যায়, আপনি তো শুধু আমাকে রিভাইভে দিচ্ছেন, আপনি অনেক ভালো। আমি তো গাইস ওর কথা শুনে মানে আমি একবার কোথায় জানি হারিয়ে গেছি। মানে এত সুন্দর ওর ভয়েসটা, এত মিষ্টি ভয়েস। তারপর ওকে রিভাইভ দিলাম, আর আমাকে এনিমি এসে মেরে দিল। আমাকে বললো, ভাইয়া এবার তো আপনি মরে গেলেন, এবার আমি কিভাবে আপনাকে রিভাইভ দিব? আমি বললাম, তুমি তো পারবে না আমাকে রিভাইভ দিতে, তুমি খেলো তোমার মতো করে। আমি আর কিছু বললাম না তাকে। তারপরে মেয়েটাও মারা যায়। ম্যাচ শেষে দেখি মেয়েটা অফলাইনে চলে গেছে। এভাবে অনেকদিন কেটে গেল। তারপর আমি একদিন দেখে যে আমাকে মেয়েটা রিকোয়েস্ট দিয়েছিল, কিন্তু আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করিনি। একদিন হঠাৎ কি জানি মনে হলো, তারপর আমি তাকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম, আর মেয়েটার জন্য গেমে ঢুকে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু মেয়েটা তো ছিল অফলাইনে, অনলাইনে আসে না, মানে ওর কোনো দেখাই পাইলাম না। আর এভাবে প্রায় 3 দিন কেটে গেল।
একদিন রাত 10টার দিকে মেয়েটা অনলাইনে আসলো আর আমি মেয়েটাকে রিকোয়েস্ট দিলাম আমার গ্রুপে আসার জন্য। মেয়েটা আসার পরে আমাকে একটা সালাম দিল। এভাবে যা হয় আর কি। সেদিন থেকে মেয়েটার সাথে কথা বলা শুরু হলো। একদিন হঠাৎ করে মেয়েটাকে বললাম, দেখো তোমার নাম্বারটা দিবা একটু। আমাকে বললো, কি করবেন আপনি নাম্বার দিয়ে? আমি তখন বললাম, তোমাকে আমার খুব ভালো লাগে। মেয়েটা বললো, আপনি কি আমাকে দেখছেন? আমি বললাম না। তারপরে মেয়েটা আমার এই কথাটা শুনে সাথে সাথে অফলাইনে চলে গেল। পরের দিন রাত 10টার দিকে মেয়েটা অনলাইন আসলো আর আমাকে গ্রুপে নিয়ে ডাকলো আর সাথে সাথে তার নাম্বারটা দিল। আমার মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। পরে আমি বুঝতে পারলাম এটা স্বপ্ন না, এটা আসলে বাস্তব। এভাবে অনেকদিন কেটে গেল। তার সাথে মাঝে মাঝে কথা হতো। একদিন রাত 10টা হবে, এই সময় আমরা গেম খেলছিলাম। তখন মেয়েটা আমাকে বলল, তোমাকে একটা কথা বলি, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তুমি কি কোনো মেয়ের সাথে কি কথা বলো? আমি মেয়েটাকে হেসে বললাম, কেন? মেয়েটা বলল, আপনাকে যেটা বলছি সেটা বলেন। আমি বললাম, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। আর আমি বললাম, তোমার সাথে কথা বলতে বলতে তোমাকে আমার খুব ভালো লাগিয়েছে। জানি না তুমি কেমন, কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি। আমার এই কথাটা শোনার পর মেয়েটা একটা হাসি দিল। মানে গাইস, ওর হাসিটা এত সুন্দর বলার মতো না। এভাবে কাটছিল আমাদের দিনগুলো। আর প্রতিদিন রাতে মেয়েটার সাথে কথা হতো। আমি আর ও একসাথে মিলে রাত্রিবেলা গেম খেলতাম। এভাবে তার সাথে আমার রিলেশনটা হয়ে যায়। একটা সময় আসে আমি দেখতাম মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতো না। ও যখন ফ্রি থাকতো তখনই আমাকে কল দিত আর বলতো, তুমি আসো আমরা গেম খেলবো। বেশ ভালোই যাচ্ছিল আমাদের দিনগুলো। কয়েকদিন ধরে গেম কমে খেলতেছি। একদিন মেয়েটা আমাকে ফোন করে বললো, তুমি কেন গেম খেলতে আসো না? আমি বললাম, দেখো সামনে আমার পরীক্ষা, তাই আমি একটু কমই গেম খেলতেছি। এই কথাটা শোনার পর মেয়েটা কলটা কেটে দিল আর আমি বুঝতে পারলাম জান্নাত আমাকে অবহেলা করতেছে। এভাবে কয়েকদিন পর আমার পরীক্ষাটা শেষ হয়ে গেল। রাতের বেলা আমি গেমে আসলাম। জান্নাতকে আমি বারবার ইনভাইট দিচ্ছিলাম আমার গ্রুপে আসার জন্য, কিন্তু সে আমার ইনভাইটকে রিসেট করে দিচ্ছে আর আসতেছে না। আমি জানি না জান্নাতের কি হয়ে গেল, তাই সে এমন করতেছে। বারবার ইনভাইট দেওয়ার পরে একবার ইনভাইটটা নিল। সে আমাকে বলল, তুমি দেখতেছো না আমি বিজি আছি, তুমি আমাকে কেন বারবার ইনভাইট দিচ্ছ? আমি তাকে বললাম, তুমি এমন করতেছো কেন আর এভাবে কেন ভাই কথা বলতেছো? তখন সে আমাকে বললো, আমি যেমন করে কথা বলি তেমন করেই বলতেছি। এই কথাটা বলে আবার আমার গ্রুপ থেকে চলে যায়। তারপরেও আমি অনেকবার তাকে ইনভাইট দিলাম আমার গ্রুপে আসার জন্য, কিন্তু জান্নাত আর আসলো না। তাকে আমি অনেকবার কল দিলাম, কিন্তু সে আমার কলটা রিসিভ করলো না। আমাকে এসএমএস করে বললো, তুমি আমাকে এত বিরক্ত করতেছো কেন? তুমি দেখতেছো না আমি গেম খেলতেছি। আমি তখন তাকে বললাম, তোমার কি হয়েছে প্লিজ আমাকে একটু বলো, আমার একটু ভালো লাগতেছে না। কিন্তু জান্নাত তারপর আমাকে কোনো রিপ্লাই দেয়নি। এভাবে প্রতিনিয়ত রাতের বেলা আমি গেমে যাই প্রায় 1 থেকে 2 ঘন্টা বসে থাকতাম। কখন জান্নাত আমাকে ইনভাইট দেয়। একদিন হঠাৎ রাতে জান্নাত আমাকে কল দিয়ে বললো, তুমি এখন গেমে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তো ওর কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম যে জান্নাত আমাকে কল দিছে। আর আমি সাথে সাথে গেমে গেলাম। তারপরে গেমে যাওয়ার সাথে সাথে জান্নাত আমাকে ইনভাইট করে ডাকলো। আমাকে বললো, তোমার কাছে কি কি আছে কালেকশন, তুমি দেখাও তো। আমি বললাম, হঠাৎ তুমি এমন কথা বলতেছো কেন? আর কালেকশন বা দিয়ে কি হবে? সে আমাকে রাগ দেখিয়ে বললো, তুমি দেখাবা নাকি না দেখাবা? তখন আমি তাকে বললাম, আমার কাছে কয়েকটা টি শার্ট আছে আর কয়েকটা ফ্রেন্ড আছে আর কয়েকটা গান স্কিন আছে আর একটা দুইটা ফ্রি ইমোট আছে। তখন সে আমাকে বলল, এটা হচ্ছে তোমার কালেকশন? এই সামান্য কালেকশন নিয়ে তুমি আমার সাথে রিলেশন করতে আসছো? তখন আমি তাকে বললাম, কালেকশনের সাথে আমার ভালোবাসার কি সম্পর্ক? তখন মেয়েটা একটা ছেলেকে ইনভাইট দিল আর ছেলেটা আসলো। তার নাম হচ্ছে শিহাব। আর ও বললো, দেখো তো তোমার কাছে কি কি কালেকশন আছে। ছেলেটা তো একের পর এক কালেকশন দেখাচ্ছে আর জান্নাত খুব হাসতেছে আর আমাকে বলে যাচ্ছে, দেখো দেখো ওর কাছে কি কি বান্ডেল আছে, দেখো তোমার কাছে কিচ্ছু নাই। তখন শেষে আমাকে একটা কথা বললো, তুমি হচ্ছে একটা পোকেননি। মেয়েটার থেকে আমি এই কথাটা কখনো আশা করিনি। আমি তাকে বললাম, সামান্য এই গেমের জন্য তুমি আমাকে এই কথাটা বলতে পারলা? এটা তোমার ভালোবাসা ছিল? আমার আইডিতে ভালো কালেকশন নাই বেদে তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও? তখন মেয়েটা আমাকে বললো হ্যাঁ। তখন আমি তাকে বললাম, কেন করছিল আমার সাথে এমনটা না করলে তো পারতা। আজকে আমার কাছে যদি একটা ভালো আইডি থাকতো তাহলে আমার ভালোবাসাটা এমনভাবে নষ্ট হয়ে যেত না। আমি জানি এরকম শুধু আমার সাথে হয় না, এরকম অনেক ভাই বোন আছে যে তাদের সাথে এমনটা হয়। এমনটা না করলেও পারতা তুমি। তোমাকে ভালোবাসার পর থেকে আমি পুরো চেঞ্জ হয়ে গেছিলাম। এই গেম থেকে হলো তোমার সাথে আমার রিলেশন। কিছুদিন আমি তোমার সাথে গেম খেলতে পারি না, তাই আজকে আমার ব্রেকআপ হয়ে গেল। আমি মেয়েটাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছিলাম, বাট সে বোঝেনি আমাকে। আমি আজও বলতে চাই, কেন আমার সাথে এমন করলা? এমনটা না করলেও তুমি পারতা। আমি তার পায়ে পর্যন্ত পড়ছিলাম, প্লিজ ফিরে আসো আবার আমার জীবনে। বেহায়ের মতো আমি তাকে কতবার বলছিলাম, কত কানাকাটি করছিলাম, তার পায়ে পর্যন্ত কয়বার পড়ছিলাম, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিছে। আসলে আমার জীবনে প্রথম ভালোবাসা ছিল তুমি। যদি আগে জানতাম এমনটা করবা তাহলে বিশ্বাস করো কখন আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতাম না। আমি গেম খেলা ছেড়ে দিয়েছি প্রায় অনেকদিন হয়ে গেল। প্রায় 7 মাস পরে আমি গেমটা ইনস্টল দিই আর আমার আইডিটা লগ ইন করি। তখন দেখতে পাই মেয়েটা আমাকে সাথে সাথে ইনভাইট করলো আর আমাকে বললো, কেমন আছো তুমি? এতদিন কেন তুমি গেমে আসোনি? আমি তোমাকে কত মিস করছি।
তুমি কই ছিলা? কি হলো? কথা বলো না কেন? আমি তো এক দৃষ্টিতে জানাতে কথাগুলো শুনতে লাগলাম। তারপর আমি বললাম, তুমি কি ভুলে গেছো তোমার সাথে যে আমার ব্রেকআপ হয়ে গেছে? তুমি আমার একজন মানুষ যার সাথে আমি রিলেশন করছিলাম, আর সেই মানুষটার জন্য আমার সাথে ব্রেকআপ করে দিছি। আচ্ছা, তুমি কি ভুলে গেছো আমার সাথে তুমি কি কি না করছো? আমি তোমার জন্য কি না করিনি? বিশ্বাস করো, আজও আমার কান্না আসে যে আমি তোমার মতো একটা মানুষের সাথে রিলেশন করছিলাম। আচ্ছা, তুমি নেক্সটে যার সাথে রিলেশন করছো সে কি আমার মতো তোমাকে ভালোবাসতো? আমি জানি তুমি এখন বলতে পারবে না এসব। তারপরে আমি বললাম, সরি, আমি তোমাকে বেশি কিছু বলে ফেললাম। এই বলে আমি মেয়েটার গ্রুপ থেকে চলে আসলাম। সাথে সাথে জানাত আমাকে আবার ইনভাইট করলো। প্রথমবার করছে আমি রিসিভ করে দিচ্ছি, দ্বিতীয়বার করছে রিসিভ করে দিচ্ছি, তারপরে করতেছে, তারপর আমি গেলাম। তারপর বললাম, তোমার কি চাওয়ার আছে আমার কাছে? সে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন আমি হেসে তাকে বললাম, আমি আর আগের মতো নেই। আর ভালোবাসা মানে কি আমি তো সেটাই জানি না। হ্যাঁ, এখন তোমার ভালো লাগতেই পারে, বাট কয়েকদিন পরে তোমার আর ভালো লাগবে না। আমি তো জানি, আমি তো তোমাকে চিনি, বুঝি তুমি কি না করছো আমার সাথে আগে। আমি আমার জীবনে এত কান্না কখনো করিনি যা তোমার জন্য করছিলাম এক সময়। আমার মনে হচ্ছে তোমার সাথে কথা বলাটা এখন আমার ঠিক হচ্ছে না। আর একটা কথা, কারোর জীবন নিয়ে এভাবে খেলা করবে না। যার সাথে ব্রেকআপ হয় সে জানে কত কষ্ট। আমি তোমাকে কথাগুলো বলতে চাইনি, কি করব বলো, তাও বলতে হলো। আর তুমি কখনো আমাকে ভালোবাসি এই কথাটা বলবা না কখনো। আমি জানি এখন তো তুমি অনেক হ্যাপি আছো, তা না হলে তো আমাকে কখনো ছেড়ে যেতে না। যখন তোমার সাথে আমার রিলেশনটা হয়েছিল তখন আমি ভাবতাম আসলে তুমি অন্য কোনো মেয়েদের মতো না, কিন্তু এটা যে বিপরীত হবে তা আমি কখনো ভাবতেই পারিনি। আমি জানি না আমি কি ভুল কিছু বলছি। যদি ভুল কিছু বলে থাকি তাহলে প্লিজ আমাকে মাফ করে দিও। আজ থেকে তোমার সাথে আমার আর কোনো কথা হবে না। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার না হওয়া মহারানী। এই কথাগুলো বলে আমি তার গ্রুপ থেকে বের হয়ে গেলাম। তারপর প্রায় 2 বছর ধরে তার সাথে আমার আর কোনো কথাই হলো না। ব্রেকআপের প্রায় 4 বছর পরে আমি তাকে কল করি, কিন্তু ফোনটা রিসিভ হচ্ছে না। আমি জানি না কেন ফোনটা রিসিভ করতেছে না। পরের দিন রাতের বেলা আমার নাম্বারে কল করে। আমি সালাম দিয়ে বললাম, কে আপনি, কেমন আছেন? তখন আমি বুঝতে পারলাম এটা কোনো জান্নাত ছিল না, এটা হচ্ছে জান্নাতের আম্মু। তারপর জান্নাতের আম্মুর সাথে কথা বলে পরিচয় হলাম। আমি ওনাকে বললাম, কেমন আছে জান্নাত? ওকে এখন আগের মতো পাগলামিগুলো করে? তখন তিনি বলল, আমার মেয়েটাকে বিয়ে দিবার কয়েকদিন পরে মেয়েটা সুইসাইড করছে। মার কাছ থেকে এই কথাটা শুনে আমার চোখে পানি চলে আসলো সাথে সাথে। তখন আমি বললাম, আচ্ছা কি কারণে সুইসাইড করছে আমাকে একটু বলবেন? তিনি বললেন, ওর নাকি একটা রিলেশন ছিল আর ছেলেটা নাকি তার সাথে ব্রেকআপ করে নিছে। অনেকদিন আমি আর জান্নাতের আব্বু মিলে দেখতাম ঠিক মতো সে খাওয়া দাওয়া করতো না, ঘুমাতোও না, নিজের প্রতি কোনো খেয়ালই ছিল না তার। তখন আমি আর তার আব্বু মিলে ভাবতে থাকি মেয়েটার জন্য কি করতে পারি। তারপরে ভাবলাম মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। তারপর জান্নাতকে বললাম, মা তুমি বিয়ে করে নাও, কিন্তু ও কোনোভাবেই রাজি হচ্ছে না বিয়ে করার জন্য। এভাবে প্রায় অনেকদিন কেটে গেল। আমরা দেখতে লাগলাম দিন দিন জান্নাতের শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছিল। প্রতিনিয়ত চুপচাপ করে বসে থাকতো আর কারোর সাথে কথাবার্তা বলতো না। তারপরে আমি আর তার আব্বু মিলে তার জন্য বিয়ে ঠিক করি, কিন্তু আমার মেয়েটা রাজি ছিল না কোনোভাবেই। ছেলেটা থাকতো বিদেশে, কিছুদিন হলো দেশে বাড়িতে আসছে আর আমরা মেয়েটাকে জোর করে বিয়েটা দিয়ে দিই। মেয়েটা বিয়ের দিন রাতে সুইসাইড করছিল আর একটা চিঠি লিখে গেছিল। চিঠিটাতে লেখা ছিল, আমি স্বপ্নে দেখেছিলাম সেটাতে বসা ছিল, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলেও ঠিকই আমার ভালোবাসা থাকবে। জীবনে একটা স্বপ্ন থাকা প্রয়োজন, আবার সেটা ভালোবাসতে হয়। আমি আজও তোমার স্বপ্নটাকে ভালোবাসি যতটা আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখলে মনে হতো তুমি আমার অনেক আগে থেকেই পরিচিত। আমার প্রত্যেকটা ভাবনার মাঝে লুকিয়ে থাকো তুমি। তোমাকে অনেক বেশি আপন মনে হয়। হয়তো বা আমি নিজেকে বলতে পারবো, কিন্তু তোমাকে বলতে পারবো না কোনোদিন। তুমি যতই দূরে যাও না কেন আমি তোমার পাশে সবসময় থাকবো। ইচ্ছে হলে হাত বাড়িয়ে দিও, তাহলে আমাকে কাছে পাবে। যদি না পাও তাহলে বুঝে নিও আমি হারিয়ে গেছি অনেক দূরে, যেখান থেকে আর কেউ কোনোদিন ফিরে আসতে পারে না। আমাকে হারানোর পরে রাতে যদি ঘুম না আসে তাহলে আকাশের দিকে তাকিয়ে তার মাঝে আমাকে দেখতে পাবা। দেখবা আমি নীরব মনে তোমার দিকে তাকিয়ে আছি। হয়তো কোনোদিন তুমি দেখতে পাবে, হয়তো কোনোদিন দেখতে পাবে না। মৃত্যুর পরে হয়তো বা তোমার অপেক্ষা থাকবো, কারণ তুমি তো ছিলে তাদের মধ্যে একজন যাদেরকে বলতে পারবো না আমি কোনোদিন। তুমি তো ছিলে তাদের মধ্যে একজন যাদেরকে কষ্ট দেওয়ার লেশ মাত্র ইচ্ছে ছিল না আমার। তুমি তো ছিলে তাদের মধ্যে একজন যাদের ছোটখাটো কষ্টগুলো পূরণ করতে অনেক কষ্ট আর অবহেলা সহ্য করছিলাম। আর একটা কথা, তোমার জায়গা আমি কখনো কাউকে দিতে পারবো না। আর আমি যদি ভুল কিছু করে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবা। আমার জন্য দোয়া করবা সবসময়। এই কথাগুলো চিঠিতে লেখা ছিল। তখন সেই সময় আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আর আমি তার দেওয়া নাম্বারে ব্লগটা খুললাম। দেখতে পেলাম কত হাজার হাজার SMS পড়ে আছে, কিন্তু আজ আমার প্রিয় মানুষটা নাই। আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন প্লিজ সবাই দোয়া করবেন আমার প্রিয় মানুষটির জন্য। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, আর হাতে যদি একটু সময় থাকে একটা লাইক করে কমেন্ট করে যাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন।